প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের আব্দুল লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। না, প্রেম বিয়ে আর কিছুই ভাবতে ভালো লাগছে না। কত বড় বড় ডায়লগ সব। সারা জীবন শেষে তোমায় পাবো জানলে সারা জীবন অপেক্ষা করতে রাজি। ওয়াও! নিজের ওপর নাকি লিসার ওপর নাকি কার ওপর যে রাগ দেখাবে জয় ভেবে পায় না। 3 বছর হয়ে গেছে ওরা দিল্লি ফিরে এসেছে, কিন্তু কিছুই বদলায়নি। আগেও আর এখনও লিসা জয়ের সেই পার্সোনাল সেক্রেটারি রয়েছে। গত 3 বছরে ভুল করেও লিসা একবারের জন্য হলেও জয়কে এমন কিছু বলেনি, সামান্যতম একটু দুর্বলতাও দেখায়নি। এমনকি খুব স্বাভাবিক ভঙ্গিতে সামান্যতম ঈর্ষাও না দেখিয়ে এই প্রতিবার বৃষ্টির আর ঝিমলির খবর নিয়েছে। এসবের মানেটা কি? জয়ের তো আজকাল সন্দেহ হয় সেদিন এয়ারপোর্টে এই লিসাই ওকে মনের এত কথা বলেছিল তা আদৌ নাকি ও স্বপ্ন টপ্ন কিছু দেখেছিল। একজন মানুষ এরকম হয় কি করে? জয় তো ভাবতেও পারে না। বৃষ্টিকে পাওয়ার জন্য জয় জান প্রাণ লাগিয়ে দিয়েছিল, অবশ্য তাতেও পায়নি, সেটা অন্য বিষয়। কিন্তু মোদ্দা কথা হলো, জয়ের থিওরি অনুযায়ী লিসা যদি সত্যি ওকে ভালোবাসে তবে সুযোগ নিচ্ছে না কেন? লিসা ওর পার্সোনাল সেক্রেটারি, সবসময় ওর সঙ্গে থাকে, কাছে আসার এত সুযোগ। কিছু সুযোগ তো জয় ইচ্ছে করেও তৈরি করেছে, কিন্তু না, লিসা একবারের জন্য একটা সুযোগের এতটুকুও সুবিধা নেয়নি। কেন? জয় হলে একটা ছোট্ট সুযোগও মিস করতো না। বৃষ্টির সাথে 2 দিন আগেই এই নিয়ে কথা হচ্ছিল। লিসা কি আদৌ ওকে চাই? আজকাল জয়ের আর সেই কনফিডেন্সটাই আসে না। আগে নিজের ওপর একটা অন্যরকম জেদ ছিল। লিসা কেন স্বয়ং মোনালিসার সামনে এলেও ও পাত্তা দেবে না। দিল্লি ফিরে প্রথম 6 মাস একেবারে ভীষণ রকম সংযত হয়েও ছিল। জয় লিসাকে কখনোই কোনো মিথ্যা আশা দিতে চায়নি, তাই নিজেকে ভীষণ কঠোর দেখানোর চেষ্টা করত, যাতে ওর কাজ বা ব্যবহার থেকে কোনো ভুল আশা না পায়। কিন্তু যখন বুঝতে পারলো আশা পাওয়া তো দূরের কথা, লিসা ওর প্রতি ভালো খারাপ কোনো রকম আগ্রহই দেখাচ্ছে না, তখন আস্তে আস্তে জয়ও স্বাভাবিক হয়ে গেল। সত্যি বলতে কিছুটা অবাকই হয়েই স্বাভাবিক হয়েছিল। সেদিন বিমানবন্দরে ওই রকম কনফেশনের পর হঠাৎ করে একটা মেয়ে যে এইভাবে কিছুই হয়নি ভাব করতে পারে, সেটা স্বাভাবিকভাবেই অদ্ভুত। যাই হোক, বিষয়টিকে জয় ভালোভাবেই নিয়েছিল। ওর আর লিসার মধ্যে কোনো রকম অস্বস্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছিল না। ওর মতে সেটা দুজনের জন্য মঙ্গলময়ই ছিল। আবার আগের বন্ধুত্বটাও ফিরে এসেছিল, সেই ভীষণ প্রিয় বন্ধু যার সাথে সব কথা বলা যায়। তারপর জয়ের ভেতর কখন যেন অজান্তেই একটা ধারণা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, লিসার থেকে ভালো ওকে আর কেউ বোঝে না। অফিস হোক বা পার্সোনাল লাইফ, ছোট থেকে বড় সব কিছু লিসার সঙ্গে একবার হলেও আলোচনা না করলে জয়ের বুঝে আর মনোপুতই হতো না। তারপর কখন যে সময় নিজের খেয়ালে কেটে গেছে, আর কখন যে লিসার ছোটোখাটো পছন্দ অপছন্দের প্রতি জয় গুরুত্ব দিতে শুরু করেছে, আর কখন যে ঘুম থেকে উঠেই লিসার কথা ভাবতে আর ঘুমোতে ঘুমোতে লিসার নামে শুধু মনে আসতে শুরু করেছে, জয় জানে না। জয় শুধু এটুকু জানে, লিসা এই নামেই ওর সারাটা দিন, সবটুকু সময়, সকল অবসর, সকল বিনোদন, সবটা কিভাবে যেন লেখা হয়ে গেছে। লিসা না থাকলে সেই সময়টাই বুঝি অর্থহীন। লিসার নম্র ব্যবসায়িক ব্যবহার, ভীষণ গম্ভীর অর্থপূর্ণ দৃষ্টি, এই সবই কেমন যেন একটা সুখানুভূতি এনে দেয়, যেন এক ঝলক খোলা আকাশ আর নরম আলো। লিসার সব কথাই কাজের হয়, কিন্তু জয়ের তাই ভালো লাগে। লিসা লাঞ্চ সারতে সারতেও প্রজেক্ট নিয়ে কথা বলে, আর জয় শোনে। মাঝে মাঝে লিসা ওকে থামিয়ে জানতে চায় ও বুঝতে পারছে কিনা। জয় আসলে সত্যিই কিছুই বুঝতে পারে না, কারণ ওর চোখ লিসার লাল রঙের লিপস্টিকেই আটকে থাকে। হঠাৎ করে ওর খুব ইচ্ছে করে, প্রবল রকমভাবে ইচ্ছে করে লিসার ঠোঁটের আসল রঙটা দেখতে। ও মনে মনে কল্পনা করে নরম গোলাপি একজোড়া ঠোঁট। মুহূর্তেই লাঞ্চ ব্রেকটা কেমন যেন রঙিন স্বপ্নের মতো মনে হয়। আর এমনই এক রঙিন লাঞ্চ ব্রেকের মধ্যেই হঠাৎ করে জয় বুঝে যায় ও আসলে লিসাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ব্যাস ওইটুকুই, জয় আর এগোতে পারে না। বৃষ্টির জন্য জয় কত কিছু করেছিল, কত চেষ্টা করেছিল, কিন্তু আজ হঠাৎ করেই সব কিছুই ছেলে মানুষই মনে হয়। গত 6 মাস ধরে অদ্ভুত সব বিভিন্ন ধরনের যুক্তি ওর ভেতরে ক্রমাগত ঘুরে চলেছে। সত্যিই তো, 3 বছরে লিসা একবারও ভালোবাসার কথা বলেনি, একবারও তো ওকে নিজের করে পাবারও চেষ্টা করেনি। তাহলে তাহলে কি লিসা আর আমাকে চায় না? ব্যাস। তারপর থেকে হঠাৎই জয়ের মতো একটা ছেলে যেন কিভাবে ভীষণ ভীষণ ম্যাচিওর হয়ে গেছে। হঠাৎই বুঝে গেছে কাউকে জোর করে
আর যাই হোক, ভালোবাসা পাওয়া যায় না, আর তাই ও লিসার ওপর কোনো রকম জোর করবে না, কোনো দিনও না, যদি না লিসা ওকে নিজের থেকে কিছু বলে। আর সেই থেকে সুযোগ দেওয়া শুরু। জয় আকারে ইঙ্গিতে হাবে ভাবে লিসার মন জানতে চায়, ও কি এখনো একটুও ভালোবাসে। জয় সামান্য একটু চিহ্ন পেলে সবটা উজাড় করে মনের কথা বলে দেবে, কিন্তু ইশারা দরকার। কি শক্ত ধাতুর মেয়ে লিসা! ইশারা তো দূরের কথা, নিয়মের বাইরে মনে হয় ওর চোখের একটা পলকও পড়ে না। তবুও একরকম একতরফা হলেও জয় উপায় খোঁজার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু সেদিন অফিসে এসে লিসার বিয়ে কিছুদিনের মধ্যেই এরকম একটা উড়ো খবর পাওয়া স্তোক জয়ের শরীর মন সব একেবারেই ভেঙে পড়েছে। রাতে ঘুমোতে পারে না, দিনে শান্তি পায় না, লিসার দিকে তাকাতে পারে না, আয়নায় নিজের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস পর্যন্ত পায় না। কিছুই না। কি হয়েছে স্যার? লিসার প্রশ্নে হঠাৎ করে জয় যেন সম্বিত ফিরে পায়। আবারও মুহূর্তেই একটা ভারী কষ্ট জয়ের বুকে আঘাত বসায়। লিসা সেই দিল্লি ফিরে থেকে বিগত 3 বছরে কেবলমাত্র স্যার বলেই রেখেছে, কখনো জয় বলেনি। অথচ আগে কথায় কথায় নাম ধরেই জয় চেয়ারে সোজা হয়ে বসে। আজ ও কিছুতেই চুপ থাকবে না, কিছু একটা ওকে করতেই হবে। ও সরাসরি লিসার চোখের দিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করে, তাহলে লিসা কবে বিয়ে করবে? লিসা এরকম প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। ও কয়েক মুহূর্ত থমকে যায়। জয়ের হয়তো মনের ভুল হবে, কিন্তু মুহূর্তেই লিসার চোখে ও যেন সেই পরিচিত আবেগ যা আগে সবসময় থাকতো সেটাই বুঝি দেখতে পায়। লিসা অবশ্য ভীষণ স্মার্ট। মুহূর্তেই নিজেকে গুছিয়ে ঠোঁটের কোণে ঈষৎ হাসি টেনে বলে, যেদিন মনের মতো কাউকে পাবো সেদিনই করে নিব ভাবছি। জয়ের ভেতরটা যেমন কেমন তোলপাড় করতে থাকে, কিন্তু তবুও লিসার কথায় তাল মিলে ঈষৎ বাঁকাভাবেই বলে, এখনো মনের মতো কাউকে তাহলে পাওনি বলছো? অথচ শুনলাম তোমার জন্য ইতিমধ্যে বিয়ের শপিং করছেন তোমার মা। কথার তীক্ষ্ণতাতে মুহূর্তেই লিসা চোখ মেলে জয়ের দিকে তাকায়, কিন্তু প্রত্যুত্তরে কোনো জবাব দেয় না। লিসাকে চুপ থাকতে দেখে জয় যেন আরো বেশি অধৈর্য হয়ে ওঠে, আরো কিছুটা তীক্ষ্ণভাবে বলে ওঠে, হে কি, বাড়িতে বিয়ের এত তোড়জোড় আর তুমি বলছো এখনো মনের মতোই কাউকে পাওনি? এতক্ষণে লিসা জবাব দেয়, বিয়ের জন্য তো আপনাকেও গত 6 মাস ধরে বাড়ি থেকে জোর দিচ্ছে। আমি মনের মানুষ পেলাম কিনা দেখে নিজের জন্য মনের মানুষ খুঁজলে বোধহয় আপনার বেশি ভালো হবে। আমার খবর খুঁজে অযথা সময় নষ্ট করছেন কেন বলুন তো? হ্যাঁ, এটা ঠিক যে জয়ের বাড়ি থেকে বিয়ের জন্য জোর দিচ্ছে। আসলে জয়ের মনের অবস্থা এই মুহূর্তে এতটাই খারাপ যে সেই সব নিয়ে ও আলাদা করে কিছু ভাবেইনি। লিসার কাছ থেকে সরাসরি উত্তর না পেতে এই ধরনের একটা ঘোরানো প্রশ্ন শুনে জয়ের যেন ভিতরটা আরো বেশি অশান্ত হয়ে ওঠে। কিছুটা আবেগ তাড়িতভাবেই বলে ওঠে, আমি খুঁজে পেলেই তো সব সময় হয় না, যাকে খুঁজছি তাকেও তো আমায় খুঁজতে হবে, তাই না? কথাগুলো জয় নিজের মনের আবেগকে প্রকাশ করেই বলেছিল। সেগুলো লিসার জন্য ছিল, কিন্তু দুর্ভাগ্য শুধুমাত্র জয় একাই সেটা জানতো, লিসা নয়। লিসার কাছে কথাগুলো সম্পূর্ণ অন্য একটা অর্থ বহন করে নিয়ে যায়। তাহলে এতদিনও তুমি বৃষ্টিকে ভুলতে পারলে না, তাই না জয়? কথাগুলো ভাবতে ভাবতে লিসার চোখ মুখ মুহূর্তেই দৃঢ় হয়ে ওঠে। জয়ের দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লিসা। তারপর কিছুটা অপরাধ বোধ আর অনেকখানি অব্যক্ত যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখে বলে ওঠে, হয়তো তোমার মনে নেই জয়, একদিন কলকাতার এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলাম তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। জানি কথাগুলো খুব বোকা বোকা ছিল, কিন্তু কথাগুলো সত্যি আমার মনের কথা ছিল। আই এম সরি জয়, সেই কথা আমি অনেক চেষ্টা করেও আর রাখতে পারবো না। মা মাথার দিবি দিয়েছেন, আমাকে এবার বিয়ে করতেই হবে, কিন্তু তুমি আজও কথার খেলাপ করনি ভেবে খুব হিংসে হচ্ছে। এতদিনেও আমি এতটুকু তোমার মনে জায়গা করতে পারিনি তাহলে? বাহ, ভেরি গুড জয়, ভেরি গুড। গত 3 বছরে তোমাকে আমার একটাও আবেগের কথা বলিনি। হয়তো আজকেও আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু আজ হঠাৎই আর কিছুতেই যেন নিজেকে সামলাতে পারলাম না। তোমার অবশ্য কোনো দোষ নেই, পুরো দোষটাই আমার। তবুও এই মুহূর্তে তোমার কথাগুলো শুনে সত্যি ভীষণ ভীষণ রকম ঈর্ষা অনুভব করছি, নিজেকে ধরে রাখতে পারছি না। 3 বছর আগে তুমি বৃষ্টিকে ঠিক যতটা ভালোবাসতে, আজও ঠিক ততটাই ভালোবাসো। তোমার জীবনে শুধু বৃষ্টিই রয়েছে, আমি সেদিনও ছিলাম না, আর আজকেও নেই। জানি আমার কোনো অধিকার নেই, তবু আজ খুব খুব কষ্ট হচ্ছে। সবটা জেনেও এভাবে সামনাসামনি আজ কিছুতেই যেন মেনে নিতে পারছি না। এতটা কষ্ট কেন পাচ্ছি? ছি। যাই হোক, ভালো থেকে জয়। আর সরি, আমি আমার কথা রাখতে পারলাম না, আমি হেরে গেলাম। আই অ্যাম দ্য লুজার। লিসার চোখ দিয়ে মুহূর্তে জল গড়িয়ে নেমে আসে।
আর কিছুক্ষণ থাকলে ও হয়তো বাচ্চাদের মতো জোরে জোরে শব্দ করেই কেঁদে ফেলবে। এই ভয়ে লিসা মুহূর্ত মাত্র দেরি না করে দ্রুত জয়ের কেবিন থেকে বেরিয়ে যায়। গত 3 বছরে এই প্রথমবার লিসা নিজের আবেগকে জয়ের সামনে এতটা বেশি প্রকাশ করে ফেলেছে। ওর নিজেকে ভীষণ দোষী মনে হচ্ছিল, অপরাধী মনে হচ্ছিল। আজ অব্দি কোনোদিনও জয়ের ওপর কোনো রকম মানসিক চাপ তৈরি করতে চায়নি, কিন্তু আজ কেন এতটা দুর্বল হয়ে গেল? কেন যে এতগুলো কথা বলে ফেলল? লিসা দ্রুত হাতে টানা 1 মাসের জন্য ছুটির দরখাস্ত করে মেল করে দেয়। তারপর নিজের বাকি থাকা কাজগুলো দ্রুত অন্যান্য স্টাফদের মধ্যে ভাগ করে দিয়ে যতটা কম সময়ের মধ্যে সম্ভব অফিস থেকে বেরিয়ে যায়। লিসা বাড়িতে থাকে না, অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট ওর জন্য আলাদা করে অফিস থেকে দেওয়া হয়েছে, ওখানেই থাকে। দ্রুত সেখানে গিয়ে নিজের একেবারে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে থাকা ব্যাগে ভরে নেয়। এলোমেলো ঘরটা আরও এলোমেলো করতে করতেই মাকে ফোন করে। লিসার মা আর বাবা একসঙ্গে থাকে না। অনেক ছোটবেলা থেকেই লিসা এটা দেখে আসছে। হয়তো সেই কারণেই ও জোর করে কোনোদিনও জয়কে পেতে চায়নি। কারণ মন থেকে যদি দুটো মানুষ একে অপরের সাথে থাকতে না চায়, তাহলে যে কোনো বন্ধনই তাদেরকে ভালোবাসাতে পারে না। লিসা নিজের মা বাবাকে দেখে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। হয়তো এই কারণে বিয়ে করাতেও ওর এতটা আপত্তি। কিন্তু এইবার মাকে কথা দিয়েছে, কথা দিতে এক প্রকার বাধ্যই হয়েছে। ছোটবেলা থেকে মাই ওকে মানুষ করেছেন, তাই সেই মানুষটার সঙ্গে প্রতিদিন বিয়ে নিয়ে ঝগড়া করে করে লিসা ক্লান্ত। শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। আর কী বা হবে, কত মানুষই তো প্রেমহীন দাম্পত্য জীবন কাটাচ্ছে, লিসাও না হয় কাটিয়ে দেবে। ও প্রান্ত থেকে মায়ের গলা শুনে লিসা পুরনো কথা ছেড়ে আবার বর্তমানে ফিরে আসে। বেশ খানিকটা নিজেকে সংযত করে নিয়ে মাকে বলে, মা, তুমি 1 মাসের মধ্যে আমার বিয়ে ফাইনাল করে দাও। আমি অফিসের কাজে 1 মাসের জন্য বাইরে থাকবো। তুমি সব ব্যবস্থা করে রেখো, আমি এসেই বিয়ে করব। আদৌ অফিস থেকে 1 মাসের জন্য ছুটি মঞ্জুর হবে কিনা লিসা জানে না। স্বাভাবিক নিয়ম অনুসারে এই ছুটি মঞ্জুর হওয়ার কথা নয়, কিন্তু লিসার যেন এখন কোনো কিছুতেই খুব একটা কিছু এসে যায় না। ও পারতপক্ষে এই 1 মাসের জন্য জয়ের থেকে পালাতে চায়, নিজেকে নিজের ভেতরে ভেতরে তৈরি করতে চায় একটা নতুন কোনো অপরিচিত মানুষের স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার জন্য। লিসার কথাগুলো শোনার পর জয় সত্যি যেন ভেবে পাচ্ছে না ও কি করবে, কি ভাববে। যখন ও সম্ভিত ফিরে এলো ততক্ষণে লিসা অফিস থেকে বেরিয়ে গেছে। তারপর যেন ঘটনাগুলো বিস্ফোরণের মতোই ঘটে চলল। জয় প্রথম ধাক্কা খেলো যখন লিসার কলটা ভাইব্রেটেড শোনালো, আর দ্বিতীয় ধাক্কা খেলেও যখন লিসার পাঠানো ছুটির মেলটা কম্পিউটার স্ক্রিনে জলজল করে ফুটে উঠল। জয় এরপর আর কিন্তু একটুও দেরি করে না, প্রায় সঙ্গে সঙ্গে লিসার ফ্ল্যাটের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে জয়ের জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ লিসা ফ্ল্যাট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ইতিমধ্যেই বেরিয়ে গেছে। সাবধান, হাতে পড়লে কিন্তু জ্বালা করবে। হাতে ধরে থাকা কানায় কানায় ভর্তি কফির কাপটা সম্পূর্ণ অপ্রত্যাশিত মানুষের কণ্ঠস্বরে মনে হয় আরও কিছুটা কেঁপে ওঠে, আর মুহূর্তেই অসাবধানতায় পুরো কাপটাই হাত থেকে নিচে পড়ে যায়। অবশ্য সেই ব্যাপারে লিসার কিছু মাত্রই খেয়াল নেই। ও এখন অবাক চোখে জয়ের দিকে তাকিয়ে আছে। লিসা এই মুহূর্তে এয়ারপোর্টে থাকবে, এই খবরটা একমাত্র ওর মা ছাড়া আর কারোর জানার কথা নয়। তাহলে জয় কি শেষ পর্যন্ত ওর খবর নেওয়ার জন্য মায়ের সঙ্গে যোগাযোগ করেছে? কিন্তু কেন? অভিষেক বলা কথাগুলোর জন্য? লিসার ভয়ানক রকমভাবে নিজেকে দোষী মনে হয়। ঠিক যে কারণে এতদিন পর্যন্ত নিজের আবেগকে চেপে রেখেছিল, সেটাই শেষ পর্যন্ত করে বসলো। শেষ পর্যন্ত জয়কে কোনো না কোনোভাবে চাপ দিয়েই ফেলল। লিসা যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং পুরনো প্রফেশনাল ধাঁচে জয়ের উদ্দেশ্যে বলার চেষ্টা করে। কি ব্যাপার স্যার, আপনি এখানে? প্লিজ লিসা, গত 3 বছর ধরে তুমি যে আপনি বলার কায়দাটা শুরু করেছো, সেটা এবার প্লিজ বন্ধ করো। তুমি এমন করছো কেন? আপনি বললে আমার আর তোমার মধ্যেকার সম্পর্কটা পাল্টে যাবে। জয় অনেক কিছু আবেগের কথা বলবে বলে আশা করে এসেছিল, কিন্তু লিসার কাছ থেকে আবার সেই পুরনো গাম্ভীর্যতার ধাক্কাটা খেয়ে ও নিজেও এবার যেন মরিয়া হয়ে ওঠে। জয় যে সরাসরি বিষয়ভিত্তিক কথা বলতে চাইছে বুঝতে পারার পর লিসাও আর কোনো রকম অন্য ধরনের কথা না বাড়িয়ে সরাসরি প্রসঙ্গ টেনেই বলে, হ্যাঁ, ঠিকই বলছে। যাই হয়ে যাক না কেন, আমাদের মধ্যকার সম্পর্ক কখনোই পাল্টাবে না। তবু আমি যতটা সম্ভব চেষ্টা করছি যাতে সম্পর্কটা খুব বেশি বোকা বোকা না লাগে। অবশ্য আমি যা করছি তাতে বোকামের সমস্ত সীমাই হয়তো ভেঙে গেছে। যাই হোক, এসব কথা বাদ দাও, বলো এখানে কেন এসেছো? লিসার কাট কাট কথার উত্তরে জয়ের গলা যেন খানিকটা চড়ে যায়। এয়ারপোর্টে যেন কোনো নাটকে মহড়া চলছে। যদি বলি তোমার জন্য এসেছি, যদি বলি তোমাকে ভালোবাসি,
তাই এসেছি। যদি বলি জয়ের কথা শেষ হয় না। লিসা তার মধ্যে জয়ের থেকেও আরও খানিকটা গলা জড়িয়ে শুকনোভাবে হাসতে হাসতে বলে, প্লিজ জয়, এনাফ। তুমি আমাকে ভালোবাসো এটা বিশ্বাস করা তো পরের কথা, শুনলেই আমার হাসি পাচ্ছে। একটু অন্যরকম কিছু আমাদের বিয়ে। আমি আর তুমি বিয়ে করার জন্য সবচেয়ে বেশি কমফোর্টেবল। আমার বাড়ির লোক আমাকে বিয়ের জন্য জোর দিচ্ছে, আর তোমার মা তোমাকে। সেই হিসেবে দেখতে গেলে অন্য কোনো ছেলে তোমার জন্য আমার থেকে বেশি পারফেক্টই হবে না। আর একই কথা আমার জন্যও প্রযোজ্য। আমরা একই সাথে কাজ করি, দিনে ঘুমানোর বাদে বাকি প্রায় সব সময়ই একসাথেই কাটাই। তুমি আমার পার্সোনাল সেক্রেটারি, তাই তোমার থেকে ভালো আমাকে কে জানবে। আর আমার জন্য তুমি পারফেক্ট, এই বিষয়ে কোনো ডাউট নেই। আর তুমি তো এমনি অচেনা একজনকে বিয়ে করতে রাজি হয়ে গেছো, তো সেই হিসেবে আমি যে অনেক বেশি ভরসাযোগ্য তোমার মায়ের চোখে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ব্যাস। জয় যদিও ভেবেছিল লিসা বোধহয় এতক্ষণে জয়ের ফিলিংসটা বুঝতে পারবে, কিন্তু পরিস্থিতি যেন আরও জটিল হয়ে যায়। লিসার চোখ মুখের মধ্যে ভয়ঙ্কর কঠিন হয়ে যায়। জয়ের দিকে কঠোরভাবে তাকিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব না, কিছুতেই না। এখন জয় যেন সম্পূর্ণ একজন বিজনেস পার্সন, ভীষণ স্থিরভাবে যেন জটিল ডিলগুলো গুছিয়ে নেয়, ঠিক সেইভাবে ঠান্ডা মাথায় প্রত্যুত্তর দেয়। বি প্র্যাকটিক্যাল লিসা। আমার ভালোবাসার কথা শুনলে তোমার যখন হাসি পাচ্ছে, তখন নিজেই এবার হাস্যকর কথা বলো না প্লিজ। তোমার মায়ের বাড়িতে ইতিমধ্যেই আমার বাড়ির লোক হয়তো পৌঁছে গেছে। ওরা দেরি করতে চায় না। আমি রাজি হয়েছি, ওরা আর সময় নষ্ট করতে চায় না। আমি তোমাকে নিতে এসেছি, বাড়ি চলো, কালকেই আমাদের বিয়ে। শেষ কথাটা যদিও জয় ইচ্ছে করেই একটু বাড়িয়ে বলে, কিন্তু নাটক যখন হচ্ছে তখন কম আর বেশি কি এসে যায়। জয় ও লিসার শান্তি নেই। এভাবেও কি বিয়ে সম্ভব? এদিকে দুই পরিবারের এমন ভাব যেন কি এক মহোৎসব শুরু হয়েছে। না, পরের দিনই বিয়ে হচ্ছে না ঠিক, কিন্তু এমন ভাব চলছে যেন সব পাকা দেখা শেষ, এবার দিনক্ষণ বললেই হলো। সবই বুঝি একমাত্র লিসার জন্যই থমকে আছে। ও যেদিনই বলবে সেদিনই বিয়ে হবে। মা তো বিয়ের সব কেনাকাটা প্রায় সবটা শেষই করে ফেলেছেন বলা চলে। আশ্চর্য, লিসা সত্যি নিজেকে একেবারে বোকা এবং দিশেহারা মনে হয়। জীবনে এতটা অসহায় পরিস্থিতিতেও ও বোধহয় আগে কখনো আসেনি। প্রায় রোজই জয়ের বাড়ি থেকে কেউ না কেউ ওর বাড়িতে আসে। ওর মায়ের সাথে সে কি আত্মীয়তা। লিসা এখানে ওকে উদ্দেশ্য করে ওকে নিয়ে কথা হয়, অথচ লিসার মতামত কারোর দরকার নেই। আর অফিসের অবস্থা তো আরও খারাপ। জয় এখন নির্বিকার, যেন কিচ্ছুটি জানে না, অথচ ওর সামনেই ওকে শুনিয়ে শুনিয়ে লিসার মাকে ফোন করে কত কথা হচ্ছে দুজনের। এত ভালো মন্দের খবর নেওয়া ওরা কবে থেকে শুরু করলো? লিসার কি আসলে হিংসে হচ্ছে? সবাই সবটা নিয়ে আনন্দ করেছে, অথচ ওর প্রতি কারো পাত্তা নেই এই জন্য? নাকি জয় সবার সাথে আবেগ নিয়ে কথা বলছে, অথচ ওর বলাতেই প্রফেশনাল? আচ্ছা জয়, তখন কে যেন বলতে চাইছিল? এয়ারফোর্ট আমাকে ভালোবাসে বলছিল? লিসার মাথা গরম হয়ে ওঠে। যদি ভালোবাসে বলেই ওইখানে গিয়েছিল, তাহলে এখন কেন বলছে না? এমন কেন দেখাচ্ছে যে বিয়েটাই মূল বিষয়? ভালোবাসাটা আসার এখানে কোনো প্রশ্নই ওঠে না। লিসার আর সত্যি সহ্য হচ্ছে না। জয়ন্ত থেকে কিছুটা দূরে বসে বসে এইসব ভাবছিল। মন বিধ্বস্ত, শরীর ক্লান্ত। অজান্তে লিসা ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মাঝে কপালটা চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে অস্ফুষ্ট বলে ওঠে, না, অসম্ভব। কোনটা অসম্ভব? আমাদের প্রজেক্ট তো পুরো রেডি হয়েছে। জয়ের কথাতে লিসা মুহূর্তে বাস্তবে ফিরে আসে। জয়ের এইরকম কথাবার্তায় ওর মাথায় যেন রীতিমতো আগুন জ্বলতে থাকে। এর আগে লিসার নিয়ন্ত্রণ অসাধারণ ছিল। জয় ওর সাথে যতই ক্যাজুয়াল কথা বলুক না কেন বা অন্যভাবে কিছু বলতে গেলেও লিসার নিয়ন্ত্রণ কখনো একটুও টলেনি। ওর ভালোবাসার কথা বা আবেগ একদিনও ভুল করেও জয়ের কাছে প্রকাশ করেনি, কিন্তু আজ ওর সব সাধনা যেন ব্যর্থ। আচ্ছা, রাগ কি ভালোবাসার থেকেও শক্তিশালী? নাকি যে রাগ ভালোবাসার ব্যর্থতা থেকে উঠে আসে তাকে নিয়ন্ত্রণ অসম্ভব? লিসা হঠাৎ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। একই ঘরে জয়ের সাথে থাকা যেন অসম্ভব। একই বাতাসে শ্বাস নিতেও ওর যেন কষ্ট হচ্ছে। সব কিছু ফেক, কিন্তু এখন দাঁড়িয়ে। লিসা চিৎকার করে কিছু বলতে চায়, কিন্তু ওর গলা দিয়ে শব্দ বের হয় না। একটা চাপা কান্না তার পরিবর্তে বাঁধ ভেঙে বের হতে চায়। অনেক অভিমান, অনেক অনেক দিনের জমানো অভিমান একসাথে ভিড় করে। লিসা শেষ পর্যন্ত কিছু বলতেই পারে না। তবুও ওর মতো শক্ত ধাতুর মেয়ে এত সহজে ভাঙতে নারাজ। নিজেকে এইভাবে ও কিছুতেই জয়ের কাছে দেখাতে চায় না। লিসা আর উপায় না পেয়ে দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
কোনোভাবে যদি এই ঘর থেকে বের হয়ে যেতে পারে তাহলেই বুঝি ওর মুক্তি। কিন্তু পা দুটো এত ভারী কি হয়ে হয়ে গেছে, ওর চোখের দৃষ্টি কীরকম যেন আবছা হয়ে আসতে শুরু করেছে। ও কি তবে মরে যাবে? সব কিছু তবে কি এইভাবে শেষ হওয়ার ছিল? লিসা, 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 কথা বলো লিসা। কি হয়েছে তোমার? কি কষ্ট হচ্ছে? বলো প্লিজ, আমাকে বলো। আমার ভয় করছে লিসা। লিসা, আমি তোমাকে খুব ভালোবাসি লিসা। প্লিজ কথা বলো লিসা। লিসা, লিসা প্লিজ, আমি বাঁচতে পারবো না তোমার কিচ্ছু হলে লিসা। কে বলছে কথাগুলো? জয়? জয় আমাকে ভালোবাসে? কিন্তু সেটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? লিসার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, লিসা তখন নার্সিংহোমের বেডে শুয়ে। শরীরের দুর্বলতা অনেকটাই কেটে গেছে। হাতে চ্যানেল করা আছে, কিন্তু এখন আর ড্রিপ চলছে না। সামনেই মা বসে আছে। লিসা চোখ মেলতে মা উঠে এসে অনেক কথা বলে। অনেক বকাঝকার মাঝে লিসা এটুকু বুঝতে পারে, ঠিকমতো না খাওয়া ও মানসিক চাপের জন্য ও অফিসে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিল। যদিও লিসার মধ্যে একা একটা মাইনর ইস্যু, কিন্তু মেয়েরা তো মা। লিসাকে অনেক অনেক কথা বলার পর মা যখন একটু থামে, লিসার চোখ তখন অজান্তেই ঘরের অন্য সদস্যদের জরিপ করছে। অফিসের কিছু কলিগের মধ্যে এসে দেখা করে গেছে। জয়ের মা বাবা একটু দূরে সোফা সেটে বসে আছে। ওদের চোখ মুখ কেমন যেন ম্রিয়মান। কিন্তু সেই নিয়ে লিসা এখন বেশি ভাবতে পারে না। যে মানুষটাকে ও খুঁজছে সে তো কোথাও নেই। জয়। ওর ভীষণ দেখতে ইচ্ছে করছে জয়কে। মনের মধ্যে অজান্তেই চলছে আদৌ চেতনায় অনুভব করা জয়ের সেই উৎকণ্ঠা, সেই কথা, সেই আবেগের কথাগুলো। সেগুলো কি সত্যি নাকি সবটাই ওর কল্পনা? আমি বিয়ের জন্য জোর দিয়েছি বলে তুই এরকম করলি তো মা? ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না। আমি আর কোনোদিনও তোকে জোর করব না। অভিমান আর গ্লানি মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলে শেষ পর্যন্ত লিসার মা উঠে দাঁড়ায়। জয়ের মা বাবাও নিঃশব্দে উঠে দাঁড়ান। লিসা মায়ের কথাগুলোতে প্রতিবাদ করতে চায়, মাকে সান্ত্বনা দিতে চায়, কিন্তু কি বলবে ও? বিয়ে করার জন্য ওর অসুবিধা নেই, কিন্তু এইভাবে ও জয়কে কি করে বিয়ে করবে? যাকে ভালোবেসে সারা জীবন অপেক্ষা করতে রাজি ছিল, তাকে যদি শেষ পর্যন্ত শুধুমাত্র নিয়মে বেঁধে নিজের বলতে হয়, তবে সেই কষ্টটা যেন ভালোবাসাকে না পাওয়ার থেকেও বেশি যন্ত্রণার। লিসা শেষ পর্যন্ত কিছুই বলে উঠতে পারে না। ওর মা বাবা আর জয়ের সঙ্গে ও বাবার সঙ্গে জয়ের মা বাবাও ধীরে ধীরে বেরিয়ে যায়। লিসা যতক্ষণ নার্সিংহোমে থাকে অপেক্ষা করে একটাবারের জন্য, শুধু জয়কে দেখার জন্য। কিন্তু না, জয় আসে না। লিসা প্রায় 7 দিন অফিসে যায় না, কিছুটা রাগ করে। সবাই ওর খবর নেয়, কিন্তু জয় একবারও ফোন করে না, খবর নেয় না কেমন আছে। শুধু একটাই মেসেজ আসে, কংগ্রাচুলেশন, তোমার আমার বিয়েটা আর হবে না। তোমার আর চিন্তা করার দরকার নেই। এইবার আশা করি ভালো থাকবে। ভালো। আর লিসা, লিসার ধৈর্য যেন এবার শেষ। এর শেষ দেখেই ও ছাড়বে। এতটাই পাষাণ হয়ে গেল জয়। লিসা অনেক কিছু বলবে ভেবেই অফিসে এসেছিল, কিন্তু এখানে এসে ও যেন বোবা হয়ে গেল, পুরোপুরি বোবা। আজ এত বছরে যা হয়নি, আজ সব পুরোপুরি বদলে গেছে। লিসার কেবিন আলাদা, জয়ের সাথে এতগুলো বছর কাটিয়েছে, কিন্তু আজ মাত্র 7 দিন সবে। সব বদলে গেল। লিসার পদটাও পাল্টে গেছে। আর ও পার্সোনাল সেক্রেটারি নয়। লিসার মাথা ঝাঝা করতে থাকে। জয়ের কেবিনের দরজা বন্ধ। তবে কি ওর জায়গায় নতুন কেউ এসেছে? লিসার মাথা কাজ করে না। ও তো এর আগে কতবার জয়কে অনুরোধ করেছিল যে ওকে এবার অন্য পোস্টে দিতে, কিন্তু তখন জয় শোনেনি। তাহলে সত্যি বলতে লিসাও মন থেকে বলতো না, ও শুধু দেখতে চাইতো যে জয় কি বলে। জয়ের এই না করাটা ওকে খুশি দিত। কিন্তু আজ কি এমন হলো? লিসা দ্রুত পায়ে জয়ের কেবিনের দিকে এগিয়ে যায়। পাশ থেকে কেউ একজন বোধহয় মৃদুস্বরে বলার চেষ্টা করে যে জয় স্যার নো ডিস্টারবেন্স নোটিশ দিয়েছে। লিসা কথাটা পাত্তাই দেয় না। লিসা এক প্রকার ঝড়ের বেগেই জয়ের কেবিনে প্রবেশ করে। অবশ্য লিসা ঠিক যতটা গতিতে রয়েছে, সুদৃশ্য অফিস কেবিনের একদম কোণের দিকে তাকিয়ে থাকা জয় কিন্তু ঠিক ততটাই শান্ত। পাশের এমার্জেন্সি জানালাটা খোলা রয়েছে। জয়ের হাতে জ্বলন্ত সিগারেট। বহুদিন পর জয় আজ লিসাকে দেখেও হাতের সিগারেটটা ফেলে দেয় না। খুব সমস্যায় না থাকলে, খুব অসুবিধায় না পড়লে জয় সাধারণত লিসাকে দেখলে সিগারেট নিভিয়ে দেয়, কিন্তু আজ হয়তো সেই বিশেষ দিনগুলোর মধ্যে একটা। জয় আলতো চোখে লিসার দিকে একবার দেখে আবার উদাসীন ভঙ্গিতে সামনের আকাশের দিকে তাকায়। বহুতলের ওপর থেকে আকাশটা যেন অন্যরকমই লাগে। জয়ের নির্লিপ্ততায় লিসা যেন সমস্ত উদ্দাম হারিয়ে ফেলে। দুজনেই বেশ কিছুক্ষণ সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে। শেষ পর্যন্ত জয়ের মুখ থেকে নিস্তব্ধতা ভঙ্গ হয়।
এতদিনে তাহলে আমার থেকে মুক্তি পেলে বলো? অ্যাকচুয়ালি আগেও অনেকবার বলেছিলে আই এম সরি, তখন বুঝতে পারিনি। আবার সহ্য করাটা আসলে তোমার জন্য অসম্ভব হয়ে উঠেছিল। অবশ্য আমার কোনো দোষ নেই, আমি মানুষটাই এরকম, আমার ভাগ্যটাই এরকম। ছাড়ো, আমার কথা বলে আর বিষয়টা জটিল করে লাভ নেই। এমনিতেই তোমার জীবনে অনেকগুলো বছর নষ্ট করে দিয়েছি। আশা করি এরপর আর তোমার পথের বাধা হব না, আর তোমাকে বিরক্ত হতে হবে না। লিসার সারা শরীর জুড়ে যে রাগটা তৈরি হয়েছিল, যা সেটা যেন ধীরে ধীরে গনগনে আগুনের মতো ফিরে আসতে শুরু করে। ওর ভেতরটা যেন এই মুহূর্তে একটা ফুটন্ত আগ্নেয়গিরি, যে কোনো মুহূর্তে বুঝি শরীর থেকে আবার বেরিয়ে আসবে। লিসা ঠিক করে কথা বলতে পারে না। কথা বলতে গিয়েও সারা শরীর কাঁপতে থাকে। পথের বাধা, অনেকগুলো বছর নষ্ট। বাহ জয়, বাহ! হঠাৎ করে তুমি এত জ্ঞানী কি করে হলে? আমি তো ভেবেই পাচ্ছি না। লিসার কথার মধ্যে যে তীব্র শ্লেষ রয়েছে তা দুজনেই অনুভব করতে পারে। লিসার চোখ দুটো ধকধক করে জ্বলছে। লিসা আজ লিপস্টিক ব্যবহার করেনি। সব ছেড়ে জয়ের ওটাই যেন একমাত্র দৃষ্টি টানে। এত কঠোর রাগে মুখে নরম ঠোঁট দুটোতে বড্ড যেন বেমানান লাগে। কি মিষ্টি গোলাপি ঠোঁট। ও, তাহলে এটাই তোমার ঠোঁটের আসল রং? জয়ে ঠোঁটের কোণে মুহূর্তেই একটা ম্লান হাসি ফুটে ওঠে, অদ্ভুত ব্যর্থতার হাসি। পর মুহূর্তে জয় বুঝি সম্বিত ফিরে পায়। লিসার ব্যাপারে এরকম কিছু ভাবাও যে ওর পাপ। লিসা আর ওকে চায় না, তারপরেও কি করে ও তাকে নিয়ে রঙিন কল্পনা করতে পারে? এর আগে ও এই কাজ করেছে বৃষ্টিকে নিয়ে। সেই কৃতকর্মের বোঝা আজও ওকে পাপী করে তোলে নিজের চোখে। কিন্তু তখন অবুঝ ছিল, ছোট ছিল। আজ আর একই ভুল কিছুতেই করতে চায় না। লিসা ভালো থাকুক, সুখে থাকুক। লিসা অন্য কারো সান্নিধ্যে যদি শান্তি পায়, তাহলে ও মন থেকে আশীর্বাদ করতে চায়। কিন্তু লিসার থেকে দূরে না গেলে ও তা পারবে না, কিছুতেই না। লিসা, তুমি তোমার কেবিনে যাও, আমি এখন ব্যস্ত আছি। জয়ের গম্ভীর গলার স্বর লিসাকে ক্ষণিকের জন্য থমকে দিল, পুরোপুরি থামাতে পারে না। আচ্ছা ব্যস্ত কেন? নতুন পার্সোনাল সেক্রেটারি আসবে বুঝি, নাকি পার্সোনালি তার ইন্টারভিউ নেবে? তোমার যেটা ভাবলে সুবিধা হয় তুমি সেটাই ভাবতে পারো, কিন্তু প্লিজ, ফর গডস সেক, তুমি এখান থেকে যাও। লিসার এবার যেন মুহূর্তে কান্না পেয়ে যায়। ভয়ানক কান্না, সব রাগ, সব কঠিনতা এখন গৌণ। এক অদ্ভুত অভিমানে বুকটা যেন দুমড়ে মুচড়ে দিতে থাকে। কি বলে ও জয়কে আটকাবে? অবচেতনে যেন সেটাই হাতড়াতে থাকে। সব যুক্তি তর্ক এখন গৌণ, অপ্রাসঙ্গিক। তাই মরিয়া হয়ে লিসা এবার বন্ধ দরজাটা আগলে চেঁচিয়ে ওঠে। তুমি আমাকে এতদিন ধরে ইউজ করেছো জয়, আজ তোমার ফায়দা নেই তাই তুমি আমাকে সরিয়ে দিচ্ছ। তুমি আমাকে হ্যারেস করছো মেন্টালি, ফিজিক্যালি। আমাকে শুধু তোমার ট্রেস কমানোর জন্য ইউজ করে গেছো তুমি প্রতিদিন। লিসা নিজেও জানে না ও কি বলে চলেছে। প্রতিটা কথার সাথে সাথে জয়ের চোখ যেন বিস্ময়ে এক এক ধাপ চমকে ওঠে। শেষ পর্যন্ত ও আর বুঝি সহ্য করতে পারে না, কি যেন হয়ে যায়। রাগ, অভিমান, ধোঁকা, কারণ ওর অজানা। জয় এগিয়ে গিয়ে লিসার মুখ এক হাতে সজোরে চেপে ধরে। চুপ লিসা, চুপ। আমি আমি আর সহ্য করতে পারছি না। লিসা ওই অবস্থাতেও মোহগ্রস্ত মানুষের মতো একটানা বলে চলে। জয় এবার সজোরে লিসার গালে একটা চড় বসিয়ে দেয়। মুহূর্তে সবটা থমথমে, পর মুহূর্তে সবটা পাল্টে যায়। লিসা পুরো ঘটনাটা আত্মস্থ করা মাত্রই সর্বশক্তি দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসতে চায়। অপমান আর অপরাধ বোধ একই সঙ্গে ওকে ধাক্কা দেয়। কিন্তু ঠিক একই সময় জয় লিসার প্রায় 2 গুণ বেশি শক্তিতে ওকে কেবিনের দেওয়ালে চেপে ধরে। জয়ের চোখ রাগে আর অনুতাপে জ্বলছে। কথা বলতে গিয়ে ওর গলা কাঁপতে থাকে। আমি আমি তোমাকে ইউজ করেছি, ফিজিক্যালি, মেন্টালি ইউজ আমি? লিসা জয়ের দিকে এখন কিছুতেই তাকাতে পারে না। জয়ের প্রশ্নের উত্তর দেওয়া ওর পক্ষে অসম্ভব। কয়েক মুহূর্ত এইভাবেই কেটে যায়, কেউ কোনো কথাই বলে না। অজান্তে নিঃশব্দে লিসার চোখ বেয়ে জল গড়িয়ে নামতে শুরু করে দেয়। সেই দিকে তাকিয়ে জয় মুহূর্তে যেন সব অভিযোগ ভুলে যায়। ও মুখ থেকে শেষ পর্যন্ত একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বেশ লিসা, এটাই যদি তোমার মনের কথা হয়, তবে তোমার সেই ইচ্ছাটা আমিও পূরণ করে দেব, আজ, এখন, এই মুহূর্তে। জয়ের কথাতে লিসা এতক্ষণে চমকে জয়ের দিকে তাকায়। জয়ের চোখে যেন কঠোর প্রতিজ্ঞা। আজ এখন আমি সজ্ঞানে তোমাকে ইউজ করছি, এর জন্য তুমি আমার বিরুদ্ধে যে কোনো রকম আইনগত ব্যবস্থা নিতে পারো। কথাটা বলে জয় লিসার ঠোঁটের ওপর প্রায় মুহূর্তের মধ্যেই ঠোঁট ডুবিয়ে দেয়।
ওর এতদিনের স্বপ্নে সেই ঠোঁটজোড়া আজ ওর ঠোঁটে স্পর্শে। অথচ ভাগ্য কি নিষ্ঠুর, কারণ এই পাওয়া তো পাওয়া নয়। হঠাৎ করে বৃষ্টির সেই শেষ চুম্বনের কথা মনে পড়ে যায়। জয় মুহূর্তেই ঠোঁট সরিয়ে দেয়। বদ্ধ আবেগ ওকে যেন ঘিরে ধরতে চায়। গলা বুজে আসে কান্নায়। নিজের ওপর অট্টহাসিতে ফেটে পড়বে ইচ্ছে করে। তার মধ্যে লিসা নিজেকে যুক্ত করার চেষ্টা করলেও ও পুনরায় ওকে চেপে ধরে কিছুটা নেশাগ্রস্তের মতোই যেন বলতে থাকে। আমি আমি একটুও বদলাইনি, একটুও নয়। বৃষ্টিকে পাওয়ার জন্য অনেক অনেক ভুল কাজ করেছিলাম। এতদিন ভাবতাম বৃষ্টিই বুঝি আমার জীবনের শেষ পাগলামি, আর ওই রকম বোকা বোকা কাজ কোনো দিনও করব না। কিন্তু কিন্তু দেখো লিসা, আজ আমি আবার আবার সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি আমি জানি তুমি আর আমাকে ভালোবাসো না, কিন্তু কিন্তু আমি কিছুতেই সেটা মানতে চাইছি না, পারছি না। মনে হচ্ছে যদি তোমাকে জোর করে আটকে রাখি, তুমি বুঝি আবার আমাকে ভালোবাসবে। জানি তোমার ভালো লাগছে না, হয়তো সত্যি আমি তোমার কথা মতো আজ ইউজ করার চেষ্টা করছি, জোর করছি, কিন্তু তাও তাও মনে হচ্ছে তোমাকে কিস করার জন্য যদি আমার বছরের পর বছর জেল হয়, আমি রাজি। আমি হয়তো শুধু কিস করেই থামবো না, কেন যেন আমার মধ্যে আজ কোনো পশু ভর করবে। হয়তো হয়তো আমি তোমাকে। জয়ের কথা এলোমেলো হয়ে যায়। ও স্থিরভাবে কিছুই যেন ভাবতে পারে না। পর মুহূর্তে ভীষণ কোনো ভয়ে লিসার থেকে এক ঝটকায় দূরে সরে যায়। তারপর দ্রুত কাতরভাবে অনুরোধ করে ওঠে। তুমি তুমি প্লিজ এখান থেকে পালিয়ে যাও লিসা, না হলে আমি বোধহয় তোমাকে আটকে রেখে দেব, লুকিয়ে রেখে দেবো সব্বার চোখের আড়ালে। কেউ তোমাকে খুঁজে পাবে না, আমি ছাড়া অন্য কেউ না। তুমি আর কিছুতেই পালাতে পারবে না। প্লিজ প্লিজ লিসা, এক্ষুনি চলে যাও। আর কোনোদিনও আমার কাছে এসো না, আর কোনোদিনও আমার সঙ্গে কথা বলো না। তুমি যাকে ভগবান ভাবতে, সে আসলে একটা রাক্ষস। আমি আমি তোমাকে অন্যের সাথে সহ্য করতে পারবো না। তুমি পালিয়ে যাও আমার থেকে। যদি অন্য কারোর সঙ্গে তোমার প্রেম হয়, বিয়ে হয়, যদি তুমি তুমি সুখী থাকো, তাহলে প্লিজ প্লিজ আমাকে জানিও না। আমি সহ্য করতে পারবো না। বলা যায় না, হয়তো আমি তোমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারি। আমি নিজেকেই ভরসা করতে পারছি না। সো প্লিজ তুমি চলে যাও প্লিজ। জয় কথাগুলো বলতে বলতেই দু হাতে চোখ ঢেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ওর দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল। দেওয়ালে মাথাটা ঠেকিয়ে অপেক্ষা করে লিসা চলে যাওয়ার। ভয়ঙ্কর নিঃশব্দ ওর কেবিন জুড়ে। তার মধ্যেই দরজায় একটা মৃদু শব্দ ওঠে। লিসা কি বেরিয়ে গেল? জয় ধীরে ধীরে শব্দ লক্ষ্য করে মাথা ঘোরায়। এটাই তো ও অনুরোধ করেছে, আর কোনোদিনও লিসাকে দেখবে না, ওর ব্যাপারে জানতে পারবে না, ওকে আর কোনোভাবেই বিরক্ত করতে পারবে না। কিন্তু জয়ের চিন্তা মাঝপথে আটকে যায়। লিসা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি জয়ের দিকে স্থির। অজান্তে গড়িয়ে চলা চোখের জলও বুঝি ঘটনার আকস্মিকতায় থমকে গেছে। কি বলবে, কি করবে ও? একটা অদম্য অন্যায় আনন্দ ওর সারা শরীরকে প্রতি সেকেন্ডে যেন আরও বেশি করে করে শিহরিত করে তুলছে। জয়ের প্রতিটা কথা ওর রাগ কিছুতে করতে পারছে না। এক নিষিদ্ধ প্রেমের আরতি ছাড়া ওর আর কিচ্ছুই অনুভব হয় না। কোনোদিনও ভাবেনি জয় এইভাবে ওকে বলবে। লিসার সমস্ত চেতনা এক অদ্ভুত উত্তেজনার মধ্যে বুঝি ভেসে বেড়াতে চায়। বহু কষ্টে নিজেকে সামলেও বলে। আমি চলে গেলে বিয়ে কি করে হবে? জয় লিসার থেকে এরকম কথা আশা করেনি। ও একটু হতভম্বই হয়ে যায়, একটু এলোমেলোভাবেই উত্তর দেয়। বিয়ে বিয়ে তো ক্যান্সেল হয়ে গেছে, তুমি জানো না? কই না তো। লিসা বেমারু মিথ্যা বলে দেয়। কি মানে, সবাই তো বললো তোমাকে বলেছে। তাই? আমি আমি তোমাকে মেসেজ করেছিলাম। আমি তো পাইনি। লিসা ভীষণ অবাক হওয়ার অভিনয় করে কথাটা বলতে বলতে জয়ের দিকে এগিয়ে যায়। লিসা ঠিক যতটা উদ্যোগে এগোয়, জয় ঠিক ততটাই ভয়ে পিছিয়ে যায়। দেওয়ালের কোণ ঘেঁষে নিজেকে যেন মিশিয়ে ফেলতে চায়। প্লিজ লিসা, তুমি চলে যাও। লিসা এখন জয়ের মুখোমুখি। আচ্ছা, আমি যদি না যাই তাহলে কি তুমি সত্যি আমাকে আটকে রাখবে? লিসা কথাটা বলতে বলতেই জয়ের আড়ষ্ট হাত দুটো দিয়ে নিজেকে জড়িয়ে ফেলে। আজ যেন অজান্তেই ও সেই সব অধিকার পেয়ে গেছে, যে এতদিন এত বছর ওর থেকে বহু লক্ষ কোটি মাইল দূরে ছিল। এক পলকে সব বাধা যেন শেষ হয়ে গেছে। জয় লিসার ব্যবহারে চমকে ওর চোখে চোখ রাখে, কিন্তু সেই চোখে এখন আর কোনো রাগ, কোনো ঘৃণা, কোনো অভিমান নেই। এক অদ্ভুত আরাম রয়েছে সেখানে,
যেখানে তাকিয়ে জয় বুঝে শতাব্দী পার করে দিতে পারবে। ধীরে ধীরে সমগ্র মহাকালের রহস্যকেরা সেই চোখ দুটো এবার বদ্ধ হয়ে আসে, আর লিসা নিজেকে জয়ের বুকের মাঝে একেবারে সঁপে দেয়। কতদিন কতদিন ও এই শান্তিটুকু স্বপ্ন দেখেছে শুধু, আজ মন মানতেই পারে না বুঝি। লিসা সারা শরীর অজান্তেই কাঁপতে থাকে, আবারও অজান্তেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে আসে, আনন্দরাশ্রু। এতক্ষণে জয় বুঝি একটু হলেও সম্ভিত ফিরে পায়। কিছু কথা মুখে বলার দরকার হয় না। লিসা ওর বুকের মাঝে জোর করে নয়, বাধ্য হয়ে নয়, নিজের একান্ত ইচ্ছেতে। এরপর আর কোনো কথারই দরকার নেই। জয়ের সমস্ত আতঙ্ক ধুয়ে মুছে একেবারে যেন শেষ হয়ে যায়। কপালের সমস্ত ভাঁজ এক এক করে খুশিতে পরিণত হয় বুঝি। অজান্তে জয়ের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। লিসা ওর বুকের মাঝে। জীবন যেন এখানেই সম্পূর্ণ হয়ে গেছে। ওর আড়ষ্ট হাতে এবার ধীরে ধীরে প্রাণ সঞ্চয় হতে থাকে। সে দুটো পরম আবেগে লিসাকে আরো নিবিড় করে নিতে চায়, আড়াল করে ফেলতে চায় সবার থেকে, মিশিয়ে ফেলতে চায় একেবারে আত্মার সাথে। আর কোনোদিনও কিন্তু ছাড়বো না, তুমি বললেও না। যদি আমাকে ছেড়ে যেতে চাও তবে আমার জীবনটাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে, মনে রেখো। লিসা এত করে চোখ তুলে তাকায়। ওর চোখে ছোট বাচ্চাকে শাসন করার রাগ। তুমি কি ভালো কথা বলতে পারো না? জয়ের এখন যেন অনেক সাহস। ও লিসাকে দু হাতের জোরে কিছুটা ওপরের দিকে তুলে ধরে একেবারে নিজের মুখের কাছাকাছি নিয়ে চলে আসে। লিসা দুটো পায়ে এখন শূন্যে। আমি যেমনই কথা বলি না কেন, আর তুমি ছাড়া পাবে না। তুমি শুধু আমার, আমার মোনালিসা। কথাটা বলে ও লিসা ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে দেয়। মুহূর্তেই বহু বহু প্রতিকার পর দুটো ঠোঁট মেলে। এখন দুজোড়া ঠোঁটের একই চাহিদা, একই আকুলতা, একই আরতি। সব অভিমান উজাড় করে দিতে থাকে ওরা এই গভীর সিক্ত চুম্বনের মধ্যে দিয়ে।